ভগবানে বিশ্বাসী আমি আর ভূতে বিশ্বাস করি অল্প স্বল্প, বাট পডকাস্টে এসে কেউ বলে দিলেই মানতে হবে তার গল্প। অযৌক্তিক সব আলোচনা আর ভগবানেরা ধরছে খুঁত, জীবনে খারাপ কিছু হলেই দায়ী হয় কালা জাদু নইলে ভূত। ব্ল্যাক ম্যাজিক করে একজনের সুখের সংসার ভেঙে দেওয়া সম্ভব? সম্ভব, 100% শিওর। এই ক্রিয়া করলে স্বামী স্ত্রী রিলেশনশিপ টোটালি খারাপ হয়ে যায়। এই মৃত ব্যক্তিদের ছবি ঘরে রাখা খুব বাজে। দিনের বেলায় মরলে একরকম, রাতের বেলা মরলে আরেক রকম। রান্নাঘর হচ্ছে সব থেকে ভালো সাউথ অথবা সাউথ ইস্ট। এটা একটা সব থেকে শুভ জায়গা। কেন? এটা অ্যাস্ট্রোলজিক্যালি মঙ্গলের ডিরেকশন। যদি তুমি বাংলা পডকাস্ট চ্যানেলগুলোকে লাস্ট 1-1.5 বছর ধরে ভালো করে অবজার্ভ করে থাকো, তাহলে দেখবে সেখানে হাতে কোনো কয়েকটা চ্যানেলে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর সেই সমস্ত টপিকে যখন ভিউজ কম আসে, তখন তারা ভূত, প্রেত, কালা জাদু, পিশাচ এইসব নিয়ে পডকাস্ট বানায় যাতে ভিউজ আসে আর তাদের প্রোডাকশনের খরচাটা উঠে যায়, হুইচ ইজ ফেয়ার এনাফ। আর এটা আমি কিন্তু আমার মন থেকে বলছি না, সেটা আমার আগের পডকাস্টের ভিডিওটা ইউটিএস এর করা এই কমেন্টটা থেকে স্পষ্ট। বাট এর পাশাপাশি এমন চ্যানেলও আছে যারা শুধুমাত্রই ভিউজের জন্য দিনের পর দিন ভূত, প্রেত, বশীকরণ নিয়ে এই পডকাস্ট বানিয়ে চলেছে। আর যাদের লক্ষ্য একটাই, যে ভূত আছে আর পান থেকে চুন খসলেই তার কারণও ভূত বা কালা জাদু সেটাই প্রমাণ করা। আর আমার চক্ষুর চড়ক গাছ তখন হয়ে যায় যখন একটা রিসেন্টলি হিন্দি ক্রিয়েটারের ভিডিওতেও বলা হয় যে সায়েন্টিস্টরা একজন মৃত ব্যক্তির শরীর থেকে তার সোল বা তার আত্মাকে আলাদা হওয়ার প্রমাণ পেয়েছে। साइंटिस्ट ने शरीर से निकलती एक बहुत ही वियर्ड चीज, एक ऑरा की तरह दिखने वाली चीज को अपने इंस्ट्रूमेंट्स में कैप्चर कर लिया है। इंटरनेट पर भी आपने देखा होगा, कई रिपोर्ट्स ऐसा क्लेम कर रहे हैं। মানে যেখানে এতদিন ধরে একটা ডিলিউশন ছিল যে সায়েন্সের মতে আত্মা বা ভূত বলে কিছু হয় না বা সেটার কোনো প্রমাণ নেই, তবে এই এক্সপেরিমেন্টের পর যে ভূত আছে সেই বিষয়ে বিজ্ঞানেরও শিলমোহর পড়ে গেল। আর তাই বেশ কয়েকদিন ধরে এই সমস্ত বিষয়টা অবজার্ভ করার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে তাহলে যখন এত লোকে বলছে আর এত লোকের সাথেও কোনো না কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে, তাহলে সবাই কি মিথ্যে বলছে? কিংবা আমরা এটা সবাই জানি যে যা যা রটে তার কিছু অন্তত তো ঘটে। আবার সায়েন্সের মতে পজিটিভ এনার্জি যখন আছে তখন নেগেটিভ এনার্জি থাকাটাও স্বাভাবিক। তাহলে কি সত্যি ভূত বলে কিছু আসে? আর কালা জাদু, বশীকরণ কি তাহলে অ্যাস্ট্রোলজির সাথে রিলেটেড? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্ন, যেগুলো আমি শিওর অ্যাজ এ ভিউয়ার তোমার মনেও রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর গত 8ই জুন ইউটিএস এর চ্যানেলে একটা ভিডিও আসে তার নতুন সিরিজ বেঙ্গল ওয়ান্টস টু নো ইট। যে ভিডিওটা টপিক ছিল ভূত আছে নাকি নেই। আর এই পডকাস্টটা দেখার পরই আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাই। তাই সত্যি ভূত আছে নাকি সবকিছুই গল্প, সেটা জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। আমার আগের বিরিয়ানি ব্লগারদের উপর বানানো ভিডিওতে তোমরা অনেকেই এই টপিকটা কভার করতে বলেছিলে, তাই আমি ইউটিএস এর এপিসোডটা দেখি যেখানে ভূত নেই সেটা নিয়ে কথা বলে টিএলবি মানে দ্য লয়াল বেঙ্গলের প্রীতম গুহ, আর ভূত আছে সেটা নিয়ে কথা বলে গল্পওয়ালা চ্যানেলের অরিত্র বেরা। একজন তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভূতুরে জায়গায় গিয়ে ভূত নেই সেটা প্রমাণ করার চেষ্টা করে, আর একজন তার চ্যানেলে ভূত, প্রেত, পিশাচ, কালা জাদু এসবের উপর পডকাস্ট বানিয়ে ভূত আছে সেটা প্রমাণ করার চেষ্টা করছে। আর এই এপিসোডে তারা একে অপরের সাথে ভূত নিয়ে ডিবেট করে। আমাদের সংবিধান কি বলছে? আমাদের দেশে এটা আমরা সবাই জানি, অনেক কিছু ঘটে যেগুলো সংবিধানের মধ্যে নেই। এই সেগমেন্টের জন্মেও তুমি এগুলো বিলিভ করো? অবভিয়াসলি তুমি আমার থেকে এত আগে জন্মেও তুমি ডিসবিলিভ করো। আর এই ভূতুরে পডকাস্ট নিয়ে আমি আজ থেকে 6 মাস আগেও একটা ভিডিও বানাই যেখানে পডকাস্ট কিভাবে স্টার্ট হয়েছিল, কিভাবে হিন্দি দেন বাংলা ইউটিউবেও পডকাস্ট ব্যাপারটা আসে, আর কিভাবে বাংলাতে সেটাকে শুধুমাত্র ভূত সেন্ট্রিক করে তোলা হয় শুধুমাত্র ভিউজের জন্য, সেটা নিয়ে আলোচনা করি। তাই এই সমস্ত বিষয় জানতে হলে আমার ওই ভিডিওটা চেক আউট করতে পারো। বাট আমার আগে সেই ভিডিওটায় এই সমস্ত কিছু নিয়ে আলোচনার পরেও আমার কমেন্ট বক্স দেখে আমি বুঝতে পারি যে প্রবলেমটা অন্য জায়গায়। আর তাই ইউটিএস এর এই লেটেস্ট পডকাস্টটা থেকেই কিছু ইন্টারেস্টিং পয়েন্টস আমি খুঁজে পাই, যেটা আমার মনে হয়েছে যে তুমি যদি ভূতে বিশ্বাস করো বা নাও করো তাও তোমার জানা উচিত। যেমন আমরা ভয় পাই কেন? ছোটবেলা থেকেই আমাদের ভয় কেন দেখানো হয়? সত্যি কি ভূত বলে কিছু হয়? আর হ্যাঁ, তুমি যদি এই ভিডিওটাও বাকি ভূতের পডকাস্টের মতোই এন্টারটেনমেন্ট হিসেবে এড়িয়ে চলে যাও, তাহলে আমি বলবো যে তুমি একটা বড় ভুল করছো। কারণ এই ভিডিওতে আমি এটাও আলোচনা করব যে এই ভূতের পডকাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েও সাধারণ মানুষের জীবনে কি কি ক্ষতি হয়, আর আগামী দিনে তোমার জীবনেও কি কি ক্ষতি হতে পারে। তবে হ্যাঁ, এই ভিডিওটা কোনো পার্টিকুলার ক্রিয়েটরকে টার্গেট করে বা কারোর এগেনস্টে হেট ছড়ানোর জন্য বানানো নয়, শুধুমাত্র এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্যই বানানো। আর এই ভিডিওতে বলা সমস্ত কিছু ইউটিএস এর সেই পডকাস্টের তথ্য অনুযায়ী বলা। তাই এবার ইউটিএস এর সেই পডকাস্টটা থেকে যে পয়েন্টসগুলো নিয়ে ডিসকাস করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, তার মধ্যে ফার্স্ট হলো ভূত বলে আদৌ কি কিছু হয় নাকি পুরোটাই গল্প। দেখো, এটার অ্যান্সার জানতে হলে আমাদের একটু ইতিহাসে যেতে হবে, কারণ আমরা সবাই জানি যে আদিম যুগের মানুষরা আমাদের থেকেও অনেক বেশি অন্ধকার গুহাতে থাকতো। তারাও আমাদের থেকে বেশি জীবনের ভয় আর পশু পাখির ভয় নিয়ে বেঁচে থাকতো। ইভেন সেই সময় কেউ মারা গেলে তার শ্রাদ্ধ শান্তিরও ব্যাপার ছিল না, বাট তাও সেই সময় তারা অশিক্ষিত হয়েও ভূতে
বিশ্বাস করতো না। বাট দিনের পর দিন মানুষ যত ইভলভ হলো ততই অন্ধকারের প্রতি ভয় বা এমন একটা বিকৃত, বাজে দেখতে, রক্ত পড়া আর হাফ ঝলসানো মুখ যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই সেটা নিয়ে গ্রাম থেকে শহরে বাচ্চাদের ঘুম পাড়ানোর বা খাওয়ানোর জন্য সে একটা কাল্পনিক ফিগারের ভয় দেখানো শুরু হয়। আর এই ভূত ব্যাপারটা বা আত্মার কোনো অস্তিত্ব আছে কিনা সেটা জানার জন্য শুধু এদেশে নয় বরং বিদেশের বিজ্ঞানীরাও বিভিন্ন ধরনের রিসার্চ করতে শুরু করে এবং কয়েকজন বিজ্ঞানী এই আত্মার অস্তিত্ব প্রমাণ করার ক্ষেত্রে অনেক রিসার্চে সফল হয়েছে, যার পর থেকে পুরো বিজ্ঞান জগতে তার সেই রিসার্চ নিয়ে সাড়া ফেলে দিয়েছিল। তাহলে কি ভূত বা আত্মার প্রমাণ সত্যিই পাওয়া গেছে? যেমন আমরা অনেক ভিডিওতে দেখি যে একটা ডেড বডি থেকে ধোয়ার মতো একটা কিছু বেরিয়ে যাচ্ছে, তবে সেটাই কি আত্মা বা তার এনার্জি? কারণ আমরা সবাই জানি যে এনার্জি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এনার্জি রূপান্তর করাই সম্ভব। তাহলে কি মৃত্যুর পর মানুষের শরীরের ভিতরের পজিটিভ এনার্জিটাই নেগেটিভ এনার্জিতে কনভার্ট হয়ে ভূত বা প্রেতের আকার ধারণ করে? আর এই এক্সাক্ট বিষয়টা নিয়ে সবার ফার্স্টে 1923 সালে রিসার্চ করে রাশিয়ান সায়েন্টিস্ট আলেকজান্ডার গুরভিচ, যে মূলত এক্সপেরিমেন্টটা করেছিল কোনো একটা সেল বা কোষ একটা থেকে দুটো কিভাবে হয় সেটার উপর। আর সে রিসার্চ করতে গিয়ে সে দেখে যে সেলরা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে কোন এক ধরনের লাইট বা ফোটনের দ্বারা। তাই তখন সেই থিওরিটা প্রমাণ করার জন্য বিভিন্ন রিসার্চ করতে স্টার্ট করে এবং সারপ্রাইজিংলি বেশ অনেক দূর এগিয়েও যায় সেই বিষয়টা নিয়ে, যার পর থেকেই তার এই রিসার্চ বিশ্বজুড়ে খ্যাতিও লাভ করে। বাট তার রিসার্চ অনুযায়ী যখন বাকি সায়েন্টিস্টরাও এই বিষয়ে রিসার্চ করে তখন অনেকেই মিক্স রেজাল্ট পায়, মানে কেউ কেউ সেম আলেকজান্ডারের মতো রেজাল্ট পায়, আবার কেউ কেউ কিছুই পায়নি সেই এক্সপেরিমেন্ট থেকে। তাই তখনকার মতো সেই রিসার্চটাকে স্থগিত রাখা হয়। যদিও তার মৃত্যুর পর তার মেন এই নিয়ে রিসার্চ চালিয়েছিল, বাট তাতে লাভ কিছুই হয়নি। কিন্তু ততদিনে আরেকজন জাপানি সায়েন্টিস্ট মাসাকি কোবিয়াশি তার একটা এক্সপেরিমেন্টে দেখে যে মানুষের বা একটা ইঁদুরের শরীরে তার দেহের মৃত্যুর পরেও একটা ইয়েলো এবং গ্রিন লাইট দেখা যাচ্ছে, হুইচ মিনস সেখানে নিশ্চয়ই কোনো অ্যাক্টিভিটি হচ্ছে। বাট সেটা তার বডি হিট থেকে জেনারেট হচ্ছিল না, কারণ মরার পর একটা মানুষের শরীর কিছুটা এরকম দেখায়, কিন্তু তার মৃত্যুর কয়েক ঘন্টা পরেও সেই শরীরে এরকম একটা লাইট কিভাবে দেখা গেল, বা এই লাইটটাই বা আসলে কি? তবে এটাই কি তাহলে সেই ভূত বা তার আত্মা? এটাই প্রমাণ করার জন্য সে আবারও রিসার্চ করা শুরু করে এবং দেখে যে ব্রেনের ফোটন এমিশনের জন্য বেশি পরিমাণে হলুদ আলো বা অন্যান্য নানা ধরনের আলো দেখা যায়, যার ফ্রিকোয়েন্সি নর্মাল টিউব লাইট বা বাল্বের থেকে অনেক কম, তাই সেটা খালি চোখে দেখা যায় না। তাহলে এখন প্রশ্ন হলো এই ফোটন এমিশনটা হচ্ছিল কোথায়? আসলে শরীরে যখন মেটাবলিজম চলে সেখান থেকে আরওএস মানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস উৎপন্ন হয় এবং সেটাই ব্রেন সেলের মাইটোকন্ড্রিয়াকে এনার্জি দিয়ে লাইট আপ করতে সাহায্য করে। এবং এটা সে প্রথমে একটা ইঁদুর এবং পরবর্তীকালে মানুষের উপর এক্সপেরিমেন্ট করেও দেখে, আর দুবারই তার এক্সপেরিমেন্ট সফল হয়। তবে এই এক্সপেরিমেন্টের ফলে আত্মা তো উদ্ধার করতে পারে না সে, তবে কারোর বডিতে যদি গ্রোয়িং ক্যান্সার সেল থাকে সেটা নিশ্চয়ই ডিটেক্ট করা সম্ভব ছিল তার এই এক্সপেরিমেন্টটা থেকে। মানে সোজা কথায় ভূত উদ্ধার করতে গিয়ে এক আশ্চর্য আবিষ্কার করে ফেলেছিল সে। কি এতক্ষণ ধরে শুনে হতাশ হলে তো যে ভূত নেই বা সায়েন্স সেটা প্রমাণ করতে পারেনি বলে? হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এই রিসার্চের সময় অনেক সায়েন্টিস্ট এরকমও ছিল যারা স্পিরিচুয়ালিটির মিসইউজ করে কেউ কখনো বলে যে যার মৃত্যু যত নর্মাল ভাবে হয় তার শরীরে এরকম লাইটের পরিমাণও কম হয়, আর যার মৃত্যু যত জটিল বা অপঘাতে হয় তার শরীরে এই লাইটের পরিমাণ অনেক বেশি দেখা যায়। এসব বলার ফলে তার রিসার্চ পেপারও বেশ জনপ্রিয় হয় সেই সময়। কিংবা অন্যদিকে একজন সায়েন্টিস্ট জলের মধ্যে নেগেটিভ আর পজিটিভ এনার্জির ওপর রিসার্চ করে এবং একটা বুক পাবলিশ করে যেখানে তিনি লেখেন যে গ্রামের জলে অনেক পজিটিভ এনার্জি থাকে আর শহরের জলে অনেক নেগেটিভ এনার্জি থাকে। আর এসব বলার ফলেই তার বই সেই সময় নিউ ইয়র্ক টাইমসে বেস্ট সেলিং বুকও হয়ে ওঠে। বাট এদের কেউই রিসার্চ করে তাদের দেওয়া অ্যাজাম্পশনের সঠিক তথ্য বা সায়েন্টিফিক প্রুফ দিতে পারেনি। মানে এটা তো স্পষ্ট যে আগের দিন হোক আর এখনকার দিন, যে সময় ভূতের সাথে স্পিরিচুয়ালিটি জুড়ে দেওয়া হয়েছে তখনই মানুষ সেটাকে অন্ধবিশ্বাস করেছে। সেই কারণে যদি তুমি টিএলবির ভিডিওস দেখো তাহলে দেখবে যে সে বিভিন্ন নাম করা ভূতের জায়গা যেখানে কিনা কেউ থাকতে পারে না সেখানে গিয়েও সে দিব্যি থেকে এসছে, তার কোনো ক্ষতি হয়নি সেখানে। কারণ একটু আগেই যেমনটা বললাম যে আগেকার দিনে ছোট্ট বাচ্চাদের ঘুম পাড়ানো বা খাওয়ানোর জন্য ভূতের কথা বলা হতো, আর তখন থেকেই একটা ওরকম ভয়ানক ফিগার আমাদের মাইন্ডে থাকে। আর এসবের উপর আরো শিলমোহর দেয় বিভিন্ন হলিউড মুভি আর দেশ বিদেশের বিভিন্ন স্টোরি আর রিয়েল লাইফ ইনসিডেন্টস। কিংবা একজন ডক্টর যে কিনা সারা জীবন ধরে সায়েন্স পড়ে সেও অপারেশনের জন্যই ঠাকুরকে ডাকার কথাই বলে। তবে এটার পেছনের আসল কারণ কি সেটা টিএলবির মুখ থেকেই জেনে নাও। ডাক্তার অপারেশন থিয়েটারে ঢোকার আগে বলছে যে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, বাকি 50% ভগবানের হাতে। কেন সে আজকে এত জটিল অপারেশন করছে অথচ সে ভগবানের কথাও বলছে বা ভগবানকে বিশ্বাস করার একটা ইয়েও রাখছে? আমি নর্মাল এক কথায় উত্তর দিয়ে দিই, ওটা কেলানি খাওয়ার ভয়, সিম্পল লজিক, কেলানি খাওয়ার ভয়ে। কারণ ডাক্তার যদি সম্পূর্ণ অপারেশনের দায়িত্বটা নিজেই নিয়ে নেয় তাহলে তো 100% কেলানি সেই খাবে। তাহলে এর মানে কি আমি ভূতে বিশ্বাস করি না আর তোমাদের কেউ বলছি কেউ বিশ্বাস করো না? বাট ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো আমি নিজেও বিশ্বাস করি যে পজিটিভ এনার্জি যখন আসে তখন নেগেটিভ এনার্জিও আসে, আর আমি নিজেও এটা ফিল করেছি। তাই বলে অন্ধকারের মধ্যে খুট করে একটা আওয়াজ হলেই সেটা ভূতের জন্য হচ্ছে বা তোমার জীবনে টাকা পয়সা কম আসলে সেটার পেছনে কেউ কালা জাদু করছে সেটা একদমই নয়। আমরা ভয় পাই অন্ধকারকে, কারণ ছোটবেলা থেকেই আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটাই বারবার ফিট করানো হয় যে অন্ধকার মানেই সেখানে ভূত বা সেরকম কিছুই আছে। বাট আসলে তেমনটা একদমই না। হয়তো লাইট জ্বালানো থাকলে তুমি এতটাও ভয় পেতে না, বা আমরা
যে সমস্ত স্টোরিজ বা মুভিজ দেখি সেখানে আমরা ভয় পাই তার সাউন্ড এফেক্টস। এটা আমাদের ভয় পাওয়ার জন্যই করা হয়। আর এটা সত্যতা যাচাই করতে হলে তুমি যে কোনো স্টোরি বা মুভির সাউন্ড এফেক্ট অফ করে দিয়ে সেই ভিডিওটা বা সেই গল্পটা শুনো, তাহলেই এটার প্রমাণ পেয়ে যাবে। এছাড়াও আমাদের রিয়েল লাইফে কিন্তু কোনো সাউন্ড এফেক্ট থাকে না, তাই না? আর ভূত ধরার জন্য যে সমস্ত সো কল্ড গ্যাজেটস ইউজ করা হয় সেখানে কোথাও লেখা নেই যে সেগুলো ভূত ধরার জন্যই বানানো হয়েছে। তাহলে এখন তোমাদের মধ্যে অনেকেই বলবে যে আমরা এসব এন্টারটেনমেন্টের জন্যই দেখি। দেখো, হতে পারে তুমি এই সমস্ত কিছু এন্টারটেনমেন্টের জন্যই দেখো, বাট এসবের জন্য ক্ষতি হয় গ্রামে বা টিয়ার 2 বা টিয়ার 3 কিছু মানুষের, যারা তোমার মতো এতটাও স্মার্ট নয়। তারা যেটা এতবার ধরে এত জায়গায় বা এত বড় ইনফ্লুয়েন্সারের মুখ থেকে শোনে, তার ফলে তাদের পক্ষে উইদাউট এনি প্রুফ সেটাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এবং এর পর থেকে তার জীবনে কোনো রকম কোনো অঘটন ঘটলেই তারা এই ভূত প্রেতকে বা ব্ল্যাক ম্যাজিককেই সেই কারণের জন্য দায়ী করে। সেই কারণে আজও আমাদের সমাজে নরবলির মতো ঘটনাও ঘটে। শতক একবিংশ কিন্তু কুসংস্কার মধ্যযুগীয়। দীর্ঘদিন ধরে চলে আসা কুসংস্কারের হাড়িকাঠে ফের বলি এক নিরাপরাধ প্রাণ। কত মানুষ যে আজও কুসংস্কারের নাগপাশে আবদ্ধ তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নদিয়ার গাংনাপুর। স্রেফ পরিবারের অজ্ঞানতা এবং অন্ধবিশ্বাসের বলি দুই বোন। যেই বাড়িতে এই সমস্ত ঘটনা ঘটে বা রটে, সেই বাড়িটা কখনোই বিক্রি হয় না বা সেই বাড়িটার ভ্যালুই কমে যায়, আর সেখানে মানুষের থাকাও সম্ভব হয় না। দেখো, ভূত মানবে কিনা বা ঠাকুর মানবে কিনা সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কারণ ভগবান থাকলে ভূত থাকাটাও স্বাভাবিক। বাট নিজে মানো বলে ভুলভাল গল্প দিনের পর দিন শুনিয়ে লোককে ম্যানিপুলেট করো না। আর তোমার সাথে যদি সত্যিই কিছু প্যারানরমাল ঘটে, তবে আমার মতে সেটার পেছনের আসল কারণটাকে খোঁজার চেষ্টা করো, সেটাকে ভৌতিক বলে ঘোষণা করার আগে। তাহলে দেখবে যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে তুমি কি ভূত বা সব কালা জাদুতে বিশ্বাস করো, বা তোমার সাথে কি কখনো এরকম প্যারানরমাল অ্যাক্টিভিটি হয়েছে, সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এন্ড সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার্স এর গোলটা কমপ্লিট করিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, তুমি যদি এখনো আমার 20K স্পেশাল ভিডিওর জন্য তোমার ইউনিক কোয়েশ্চেনটা না করে থাকো, তাহলে এই কমিউনিটি পোস্টটা নিচে গিয়ে এক্ষুনি কমেন্ট করে জানতে পারো। আর এখন যদি তুমি জানতে চাও যে ঋত্বিক অধিকারী কিভাবে বাংলার 1 নম্বর ক্রিয়েটার হয়ে উঠলো, তাহলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।